Good evening, my all beloved student and future WBCS officers. All welcome on this learning platform, Civil Service 24 into 7, and this is me, Soumen Goswami. And in this particular platform, we are continue the polity series for Target WBCS 2023 batch. My friends, এই চ্যানেলে কমপ্লিট পলিটি তোমাদের আমি এই চ্যানেলে WBCS 2023 সালকে সামনে রেখে যারা সামনের বছর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য পলিটি কোর্স এই চ্যানেলে লঞ্চ করেছি। সেখানে ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, প্রিয়াম্বল একটা একটা করে পরপর পড়াচ্ছি। যে সমস্ত পুরনো ছাত্রছাত্রী রয়েছে তারা তো ক্লাসগুলো দেখেছোই, যারা নতুন রয়েছে তারা এই ক্লাসটা কমপ্লিট করার পর প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে। কেন দেখে নেবে? কারণ আমি পলিটির সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের একটা সিরিজ শুরু করেছি এবং তার সঙ্গে করেছি মোস্ট ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক জাজমেন্ট সুপ্রিম কোর্টের। বোঝা গেল কি বললাম? তো সুপ্রিম কোর্টের যে ল্যান্ডমার্ক জাজমেন্টের সিরিজ শুরু করেছি সেখানে আমি তোমাদের একে গোপালন কেস, তারপরে পড়িয়েছি সাব, এবং আজকে যে কেসটার সঙ্গে আমরা ডিল করব সেটা হলো ম্যাডাম মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো সিভিল সার্ভিস পরীক্ষায় সুপ্রিম কোর্ট জাজমেন্ট থেকে কোশ্চেন আসে এবং সুপ্রিম কোর্ট জাজমেন্টগুলো আমাদের বুঝতে, যাদের লিগ্যাল ব্যাকগ্রাউন্ড যে সমস্ত ছাত্রছাত্রীর নেই তাদের বুঝতে অনেকটা সমস্যা হয়। সেই কারণে আমি হিউজ সুপ্রিম কোর্ট জাজমেন্টকে খুব সিম্পলিফাই করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। বোঝা গেল? যাতে তোমাদের সাবজেক্টের সঙ্গে বেসিক কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠে। যে আর্টিকেল 21 যেটা আমরা ফান্ডামেন্টাল রাইটসে পড়েছি তার বাস্তব জীবনে প্রয়োগ কি? বোঝা গেল? বাস্তব জীবনে কোথায় আর্টিকেল 21 প্রয়োগ হয়? তো সেই বুঝতে গেলে, অর্থাৎ কারেন্টের সঙ্গে সাবজেক্টের কোরিলেট করতে গেলে তোমার কি দরকার? তোমার দরকার সাবজেক্টের সঙ্গে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট। গেল? তো ইম্পর্টেন্ট জাজমেন্টের সিরিজ আমি চ্যানেলের জন্য শুরু করেছি এবং ক্লাসটা শুরু করার আগে দুটো বিষয় আমি বলি। যে সমস্ত ছাত্রছাত্রী নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলে কমপ্লিট ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি ক্লাস শুরু হয়েছে, ক্লাসগুলো নেওয়া হচ্ছে। যারা দেখোনি তারা ক্লাসগুলো দেখে নিও আগের, আর সাবস্ক্রাইব করে রেখো। কারণ হচ্ছে ফিউচারে যখন আমি ক্লাস নেব, প্রত্যেক দিন ক্লাস নেওয়া হয়, তো ক্লাসের যে সমস্ত নোটিফিকেশন সেগুলো তোমরা পেয়ে যাবে। বোঝা গেল? আর ভিডিওটিকে শেয়ার করো, লাইক করার দরকার নেই, ভালো না লাগলে কিন্তু শেয়ার করো। কেন করো? তোমার মতো ছোট ছোট ভাই বোন যারা সামনের বছর WBCS পরীক্ষা দেবে তাদের যেন আমার এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যেন উপকারে লাগে। বোঝা গেল? তো আজকে আর নষ্ট না করে আমরা সরাসরি চলে আসব, সেটা হলো ম্যাডাম মানেকা গান্ধী বা মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। গেটিং মাই পয়েন্ট? তো যখন আমরা ডিল করব ম্যাডাম মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, তখন এর আগে কিন্তু আমি তোমাদের একে গোপালন কেস পড়িয়ে দিয়েছি। এখন যারা, যে সমস্ত ছাত্রছাত্রী একে গোপালন কেস স্টাডি করনি বা যারা আমার প্রিভিয়াস ক্লাসটা দেখোনি বা অন্য কোথাও ক্লাস করনি বা পড়োনি, তাহলে আজকে যখন আমরা ম্যাডাম মানেকা গান্ধী কেসে ডিল করব তখন কি মনে হবে? তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনে হবে এবং মনে হবে যেন আমি ল্যাটিন ভাষায় কথা বলছি। বোঝা গেল? তো এই জন্য বলি ক্লাসগুলোকে সিকোয়েন্সে দেখো, নাহলে ভাষাগুলোকে ল্যাটিন মনে হবে, কিন্তু আমি বাংলাতেই পড়াচ্ছি। কেমন? তো বি সিরিয়াস অ্যান্ড প্রত্যেকটা ক্লাসেই যেটা আমি বলি, টেক আ ডিপ ব্রেথ, সিট ব্যাক অ্যান্ড লিসেন টু মি কেয়ারফুলি। তো মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস সম্পর্কে যখন আমরা ডিল করব তখন আমরা কি দেখব? তখন আমরা দেখব যে এই কেসটা বুঝতে গেলে আমাদের কেসের আগে ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। ব্যাকগ্রাউন্ড মানে কি? ব্যাকগ্রাউন্ড মানে বুঝো, ম্যাডাম মানেকা গান্ধী ইনি কে ছিলেন? ইনি ছিলেন ডটার ইন ল অফ ম্যাডাম ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধীর স্ত্রী এবং ম্যাডাম ইন্দিরা গান্ধীর পুত্রবধূ। তো মানেকা গান্ধী, ইনার পাসপোর্ট ইস্যু হয় 1967। বোঝা গেল? তো পাসপোর্ট তো স্যার সবারই ইস্যু হয়, তো এনার ক্ষেত্রে কি সমস্যা হলো? এনার ক্ষেত্রে সমস্যা হলো এই কারণেই, ওই জন্য বলছি ব্যাকগ্রাউন্ডটা ভালো করে শোনো। তো মানেকা গান্ধী কে ছিলেন সে সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হলো। এবার আমাদের দেখতে হবে যে ঘটনাটা কবে ঘটে। ঘটনাটা ঘটে 1977-এ।
1977-এ ম্যাডাম মানেকা গান্ধীর কাছে পাসপোর্ট অ্যাক্ট 1967 অনুযায়ী একটা নোটিশ পাঠানো হয় যে আপনার যে পাসপোর্ট, সেই পাসপোর্টকে পাসপোর্ট অথরিটি অর্থাৎ স্টেট কি করবে না সেটাকে ইম্পাউন্ড করবে, রিভোক করে নেবে। বোঝা গেল? তো এই কারণে এই কেসটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়। কেন চ্যালেঞ্জ হয় এবার আমরা দেখব, বা এই কেসটা যখন আমরা দেখব গোটা ক্লাসে, তখন আমরা তিনটে পার্টে দেখব। প্রথমে আমরা দেখব ছিল, তারপর আমরা অপর সাইড অর্থাৎ স্টেটের দিক থেকে দেখব যে স্টেটের কি কি আর্গুমেন্টস ছিল, তাদের কি কি যুক্তি ছিল। তারপর আমরা দেখব দ্য ফাইনাল ইন্টারপ্রিটার অফ দ্য কনস্টিটিউশন অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি ছিল। বোঝা গেল? তো কেসটাকে আমরা তিনটে পার্টে দেখব। অ্যাকচুয়ালি দেখো, এই ধরনের কেসগুলো অ্যাকচুয়াল সুপ্রিম কোর্টের কেস হচ্ছে হিউজ জাজমেন্ট হয়। তো 400 পাতা 500 পাতার যে হিউজ জাজমেন্ট হয়, সেই জাজমেন্ট পুরো সিভিল সার্ভিস এক্সামিনেশন ক্লিয়ার করা সম্ভব হয় না, কারণ অত সময়ও থাকে না। তাই আমি তোমাদের জন্য সেই যে হিউজ জাজমেন্ট, সেই জাজমেন্ট সিম্পলিফাই করে খুব সুন্দরভাবে তোমাদের এই ক্লাসে ধীরে সুস্থে পড়ানোর মধ্যে দিয়ে বোঝাবো। বোঝা গেল? অতএব হুটোপাটা না, ধীরে সুস্থে পড়ো, কারণ আমি যদি ধীরে সুস্থে না পড়াই তাহলে অনেক কিছু বলতে স্টেপ আউট করে যাব, মিস করে যাব। তো ম্যাডাম মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসের যখন আমরা ব্যাকগ্রাউন্ড দেখব, তখন আমাদের ডিল করতে হবে কোন আইনের সঙ্গে না, দ্য পাসপোর্ট অ্যাক্ট 1967। বোঝা গেল? পাসপোর্ট অ্যাক্ট 1967 অনুযায়ী মানেকা গান্ধী তার কাছে রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে, দিল্লির যে রিজিওনাল পাসপোর্ট অফিস, সেই পাসপোর্ট অফিস থেকে একটা নোটিশ আসে। কবে নোটিশ আসে? 1967। বোঝা গেল? দ্য পিটিশনার was issued a passport on June 1976 under the Passport Act 1967. বোঝা গেল? On the 4th July 1977, the petitioner received a letter dated 2nd July 1977. বোঝা গেল? তিনি একটা লেটার রিসিভ করেন কার কাছে না, লেটার রিসিভ করেন দ্য পাসপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছ থেকে। বোঝা গেল? পাসপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে রিজিওনাল অফিস ছিল দিল্লিতে, সেই রিজিওনাল অফিস থেকে ম্যাডাম মানেকা গান্ধীর কাছে একটা লেটার আসে। এবং সেই লেটারে কি বলা হয়? সেই লেটারে বলা হয় যে আন্ডার সেকশন 10 ক্লজ 3 সাব ক্লজ সি অফ দ্য অ্যাক্ট, ম্যাডাম মানেকা গান্ধীর যে পাসপোর্ট, সেই পাসপোর্ট অথরিটি কি করছে? ইম্পাউন্ড করছে। বোঝা গেল? অর্থাৎ রিভোক করে নিচ্ছে। এবার রিজন কি দেখানো হয়? রিজন দেখানো হয় ফর পাবলিক ইন্টারেস্ট, ইন পাবলিক ইন্টারেস্ট। এবং তাকে, যিনি পিটিশনার মানে ম্যাডাম মানেকা গান্ধীকে 7 দিনের টাইম পিরিয়ড দেওয়া হয় যে উইদিন দ্য টাইম পিরিয়ড অফ 7 days তুমি তোমার যে পাসপোর্ট রয়েছে, সেই পাসপোর্ট ম্যাডাম মানেকা গান্ধী তুমি পাসপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে জমা করে দাও। তাহলে কেসের ব্যাকগ্রাউন্ড আমরা কি দেখলাম? কেসের ব্যাকগ্রাউন্ড দেখলাম ম্যাডাম মানেকা গান্ধী তিনি ছিলেন ইন্দিরা গান্ধীর রিলেটিভ, তার পুত্রবধূ। 1977-এ আফটার দ্য ইন্টারনাল ইমার্জেন্সি পিরিয়ডের পরে, ভারতবর্ষ ইমার্জেন্সি পিরিয়ড লেগেছিল প্রথমবার। তো ইমার্জেন্সি পিরিয়ডের পরে নতুন সরকার আসে, মোরারজি দেশাই গভর্নমেন্ট। এবং এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ম্যাডাম মানেকা গান্ধীর কাছে 1967-এর যে পাসপোর্ট অ্যাক্ট, সেই পাসপোর্ট অ্যাক্টে একটা লেটার আসে যে ম্যাডাম মানেকা গান্ধী তোমার যে পাসপোর্ট রয়েছে, সেই পাসপোর্ট তুমি পাসপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে জমা করে দাও উইদিন দ্য 7 days। এবং রিজন দেখানো হয় ইন পাবলিক ইন্টারেস্ট। তো আমার পাসপোর্ট বাজেয়াপ্ত করার সঙ্গে পাবলিকের কি ইন্টারেস্ট জড়িয়ে থাকতে পারে? বোঝা গেল? সেটা কিন্তু ক্লিয়ারলি ডিফাইন করা হয়নি নোটিশে। তো ম্যাডাম মানেকা গান্ধী তিনি তখন পাসপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে জিজ্ঞেস করেন যে হোয়াই, কেন আমার পাসপোর্ট আমি রিটার্ন করে দেবো। বোঝা গেল? তো সেক্ষেত্রে পাসপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কোনো জবাব দিতে বা কোনো অপর দিক থেকে কোনো রিজনেবল কারণ দেখাতে কিন্তু রাজি ছিল না। তারা একটা কথাই বলে, ইন পাবলিক ইন্টারেস্ট উইদিন দ্য টাইম পিরিয়ড 7 days আপনাকে কি করতে হবে? আপনার যে পাসপোর্ট রয়েছে সেটা পাসপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে জমা করতে হবে। কোন আইনে না, পাসপোর্ট অ্যাক্ট 1967 সেকশন 10 ক্লজ 3 সাব ক্লজ সি অনুযায়ী। বোঝা গেল? তো মানেকা গান্ধী যখন হোয়াই জানতে চাই পাসপোর্ট অফিসের কাছে,
বা স্টেটের কাছে যখন লেটার লেখে মানেকা গান্ধী যে আমাকে জানানো হোক কেন আমার পাসপোর্ট আমি ঘুরিয়ে দেবো, কি পাবলিক ইন্টারেস্ট আছে, পাবলিক ইন্টারেস্টটাকে ক্লিয়ার করা হোক, বোঝা গেল, তখন স্টেট কিন্তু সেটাকে জানাতে অস্বীকার করে, বলে ইন পাবলিক ইন্টারেস্ট রিভোক করা হবে, তোমার পাসপোর্টকে ইম্পাউন্ড করা হবে। তো ম্যাডাম মানেকা গান্ধী তখন সেকশন আর্টিকেল 32 আমাদের যে রিট পিটিশন পাওয়ার রয়েছে, আমরা যখন ফান্ডামেন্টাল রাইট পড়েছি তখন দেখেছি আর্টিকেল 32-তে আমাদের রিট পাওয়ার রয়েছে, তাই তো। তো সেই মানেকা গান্ধী তার যে রিট পাওয়ার অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, সেই রিট পাওয়ারকে অ্যাপ্লাই করে রিট পিটিশন ফাইল করে সুপ্রিম কোর্টে, বোঝা গেল। এবং তারপরে শুরু হয় এই ল্যান্ডমার্ক কেস। কেন ল্যান্ডমার্ক কেস বলছি, কেন হিউজ জাজমেন্ট বলছি, যখন জাজমেন্টটাকে আমি তোমাদের সামনে সুন্দর করে বলবো তখন এটা ব্যাখ্যা করে দেবো। এখন কেসের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড চেষ্টা করো, কারণ প্রথমেই বললাম হিউজ জাজমেন্ট হুটোপাটা করে পড়ালে বুঝতে পারবে না, যাদের লিগাল ব্যাকগ্রাউন্ড নেই অনেক সমস্যা হবে বুঝতে। তো দেখো, ম্যাডাম মানেকা গান্ধী তখন তার যে রিট পাওয়ার রয়েছে সেই রিট পাওয়ারে সুপ্রিম কোর্টে কিন্তু পিটিশন ফাইল করে। ম্যাডাম মানেকা গান্ধীর যে বক্তব্য ছিল সেই বক্তব্য হচ্ছে যে মাই লর্ড, আমার যে পাসপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দ্য পাসপোর্ট অ্যাক্ট 1967 অধীনে আমার যে পাসপোর্টকে রিভোক করছে, আমার যে পাসপোর্টকে বাজেয়াপ্ত করছে, তার পেছনে আমাকে কোনো কারণ কিন্তু পাসপোর্ট অফ ইন্ডিয়া কিন্তু এই পাসপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কিন্তু দেখাতে পারেনি বা স্টেট দেখাতে পারেনি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে আমাদের যে সেলফ ডিফেন্সের যে চান্স থাকে, অর্থাৎ আমাদের যে আত্মপক্ষ সমর্থনের যে অধিকার থাকে, এখন এই আত্মপক্ষ সমর্থনের অধিকার কিন্তু কোথা থেকে এসেছে, এটা এসেছে দ্য প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, বোঝা গেল। তো ন্যাচারাল জাস্টিস, আমাদের ন্যাচারাল ল যখন স্টেট ছিল না বা যখন পার্লামেন্ট তৈরি হয়নি, তার আগেও তো মানুষের অস্তিত্ব ছিল, যে হিউম্যান তার তো এক্সিস্টেন্স ছিল। তো তাহলে স্টেট সৃষ্টি হওয়ার আগে যখন মানুষের অস্তিত্ব ছিল, তখন মানুষের মধ্যে নিশ্চয়ই কিছু ন্যাচারাল ল ছিল, ন্যাচারাল জাস্টিস ছিল। তাহলে ন্যাচারাল জাস্টিস কি বলছে, ন্যাচারাল জাস্টিস বলছে প্রত্যেক ব্যক্তির নিজের যে আত্মপক্ষ, সেই আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে। তাহলে পাসপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যখন 1977-এর 2 জুলাই ম্যাডাম মানেকা গান্ধীকে নোটিশ ইস্যু করে যে তোমাকে পাসপোর্ট আপনাকে জমা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু কোনো মানেকা গান্ধীর কাছ থেকে তিনি পাসপোর্ট জমা করবেন না সেই বক্তব্য কিন্তু শুনতে রাজি ছিলেন না, বোঝা গেল। অর্থাৎ মানেকা গান্ধীর আত্মপক্ষ সমর্থনের অধিকার কিন্তু পাসপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কিন্তু দেয়নি তখন। তো সেক্ষেত্রে এই কেসে সুপ্রিম কোর্টে বলা হয়, প্রথম ম্যাডাম গান্ধী এক্ষেত্রে সুপ্রিম কোর্টকে বলে যে মাই লর্ড, ইউ আর দ্য সুপ্রিম ইন্টারপ্রেটার। সুপ্রিম কোর্ট হচ্ছে কাস্টোডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো যেহেতু সুপ্রিম কোর্ট হচ্ছে কাস্টোডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা ভারতীয় সংবিধানের সুপ্রিম ইন্টারপ্রেটার, তো সে কারণে ম্যাডাম মানেকা গান্ধী সুপ্রিম কোর্টকে জিজ্ঞেস করে যে মাই লর্ড, তাহলে আমার যে আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে, যেটা ন্যাচারাল জাস্টিস, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস থেকে আমি পাই, তাহলে সেই আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকলো না, যেটাকে যদি লয়ের ভাষায় বলি তাহলে হচ্ছে অডি অল্টারাম পার্টাম। তো অডি অল্টারাম পার্টাম কি, অডি অল্টারাম পার্টাম হচ্ছে অডি, এটা হচ্ছে ল্যাটিন শব্দ। তাহলে অডি শব্দটা কোথা থেকে এসেছে, অডি শব্দের অর্থ হলো অডিও, আল্টারাম শব্দের অর্থ হলো অল্টারনেট, এবং পার্টাম শব্দের অর্থ হলো পার্টি, বোঝা গেল। তাহলে তোমার যে বিপক্ষ পার্টি, সেই অল্টারনেট পার্টির যে অডিও, সেই অডিও, তার যে ভয়েস, তার যে বক্তব্য, সেটা কিন্তু তোমাকে শুনতে হবে, বোঝা গেল। উইদাউট কাউরির বক্তব্য না শুনে, কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউরির পার্সোনাল লাইফে কিন্তু স্টেট হস্তক্ষেপ করতে পারে না, কারণ আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, আর্টিকেল 21 আমরা এখনই দেখব। তাহলে এক্ষেত্রে ম্যাডাম মানেকা গান্ধী সুপ্রিম কোর্টের কাছে প্রথম পয়েন্ট রাখে যে মাই লর্ড, স্টেট এক্ষেত্রে আমার যে অডি অল্টারাম পার্টাম রয়েছে, সেই অডি অল্টারাম পার্টামকে কিন্তু ফলো করেনি, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, ম্যাডাম মানেকা গান্ধী বলে
যে আমার যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে আর্টিকেল 19, রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার, সেই রাইট টু ফ্রিডমে আমার কি রয়েছে? রাইট টু ফ্রিডমে রয়েছে আমার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তাহলে আমার স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন যে ফান্ডামেন্টাল রাইটস আমার রয়েছে, সেই ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার যে ট্রাভেলের রাইট রয়েছে, সেই ট্রাভেলের রাইট ভায়োলেট হচ্ছে। এবং সর্বোপরি বড় কথা 3 নম্বর পয়েন্ট ম্যাডাম মানেকা গান্ধী সুপ্রিম কোর্টের সামনে রাখে, বা তার যারা লয়ার ছিলেন তারা সুপ্রিম কোর্টকে বলে যে মাই লর্ড, ভারতীয় সংবিধানে ফান্ডামেন্টাল রাইটসের যে প্রাণ, সেই প্রাণ হচ্ছে আর্টিকেল 21, রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি। তাই এক্ষেত্রে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি, সেখানে একটা শব্দ ব্যবহার করা আছে। কি শব্দ ব্যবহার করা আছে? সেখানে ব্যবহার করা আছে যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। তাহলে এক্ষেত্রে আমার আর্টিকেল 21-এ যে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি রয়েছে, সেই জীবন এবং ব্যক্তিগত যে স্বাধীনতা, সেই স্বাধীনতার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। কারণ প্রথমত আমাকে অডি অল্টারাম পার্টাম ফলো করা হচ্ছে না। কেন পাসপোর্ট রিভোক করা হবে বলা হচ্ছে না। আমার যে সেলফ যে ডিফেন্সের সুযোগ রয়েছে, যে কেন আমি আমার পাসপোর্ট রিটার্ন দেব না, সেটা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। 2 নম্বর হচ্ছে আর্টিকেল 19-এ আমার রাইট টু ফ্রিডম রয়েছে। কি রাইট টু ফ্রিডম রয়েছে? রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তো আমার যে রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন রয়েছে, সেই স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনকে কিন্তু এক্ষেত্রে ভায়োলেট করা হচ্ছে। কারণ আমাকে বলতেই দেওয়া হচ্ছে না যে কেন আমি আমার পাসপোর্ট দেব না। 2 নম্বর হচ্ছে যে ট্রাভেলের রাইট রয়েছে আর্টিকেল 19-এ, সেটা ভায়োলেট হচ্ছে। সর্বোপরি রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি আর্টিকেল 21 ভায়োলেট হচ্ছে। বোঝা গেল? তো ম্যাডাম মানেকা গান্ধীর তরফ থেকে এই 3টে যুক্তি কিন্তু সুপ্রিম কোর্টের সামনে রাখা হয়। বোঝা গেল? তাহলে আমরা দেখলাম যে ম্যাডাম মানেকা গান্ধী কেসে সুপ্রিম কোর্টের কাছে কি যুক্তি রাখা হয়, যে মাই লর্ড, আমার যে আর্টিকেল 14 রয়েছে, আর্টিকেল 14 ভায়োলেট হচ্ছে। আর্টিকেল 14 কেন ভায়োলেট হচ্ছে? কারণ রাইট টু ইকুয়ালিটি রয়েছে অ্যান্ড ইকুয়ালিটি অফ প্রোটেকশন রয়েছে। আর্টিকেল 19 ভায়োলেট হচ্ছে। কেন আর্টিকেল 19 ভায়োলেট হচ্ছে? কারণ আর্টিকেল 19-এ যে ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন রয়েছে, আমার বক্তব্য শুনতে পাসপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রাজি নয়। এবং সর্বোপরি আর্টিকেল 21-এ যে লাইফ শব্দটা রয়েছে এবং যে পার্সোনাল লিবার্টি শব্দটা রয়েছে, সে লাইফ অ্যান্ড লিবার্টি এবং প্রসিডিওর এস্টাবলিশড বাই যে ল ফলো করার কথা বলা হয়েছে, সেই প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ফলো করা হয়নি। তাহলে এখন আমরা আর্টিকেল 21টা একবার দেখে নিই। আর্টিকেল 21-এ কি বলা হচ্ছে? আর্টিকেল 21-এ বলা হচ্ছে নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড, নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট, ওয়ার্ডের দিকে খেয়াল করো, except according to procedure established by law। কোথায় লেখা আছে? আর্টিকেল 21, ফান্ডামেন্টাল রাইট, পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ইট ইজ জাস্টিসিয়েবল, এনফোর্সেবল বাই দ্য কোর্ট এগেইনস্ট দ্য স্টেট। তাহলে আর্টিকেল 21 কনস্টিটিউশন সেজ নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অ্যান্ড property except according procedure established by law। তাহলে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল কে তোমাকে ফলো করতে হবে। দেখি স্টেট কোথায় প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ফলো করেনি। তাহলে আমরা ম্যাডাম মানেকা গান্ধীর তরফ থেকে যে সমস্ত আর্গুমেন্ট দেওয়া হয়েছিল, যুক্তি দেওয়া হয়েছিল, সেগুলোকে দেখলাম। কি কি 4টে যুক্তি? প্রথমত আমার অডি অল্টারাম পার্টাম ফলো করা হয়নি। আমাকে সেলফ ডিফেন্সের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। আমার যে আর্টিকেল 19 রয়েছে রাইট টু ফ্রিডম, সেটাকে ভায়োলেট, অ্যাব্রিজ, কন্ট্রাভিন্স করা হয়েছে। এবং সর্বোপরি আর্টিকেল 21-কে ভায়োলেট করা হয়েছে। বোঝা গেল? তাহলে এই যে 4টে যুক্তি আমি বললাম, সেই মেন 4 পয়েন্ট সুপ্রিম কোর্টের সামনে কিন্তু তখন ম্যাডাম মানেকা গান্ধী, যিনি পিটিশনার ছিলেন, তিনি রিট পিটিশন ফাইল করেছিলেন আন্ডার আর্টিকেল 32। আমাদের এভরি সিটিজেন, আমাদের পাওয়ার রয়েছে রিট পিটিশন ফাইল করার, তো তিনি রিট পিটিশন ফাইল করে দিলেন। এইবার স্টেটও তো কিছু বলবে না, স্টেট কিছু বলবে না, শুধু কোর্টে হিয়ারিং তো একদিকে হয় না, দুদিক থেকে হয়। তাহলে একদিকের আর্গুমেন্ট আমরা দেখলাম। এবার স্টেট কি বলছে দেখো। পাসপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কে? পাসপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া হলো স্টেট। আর্টিকেল 12 খেয়াল করো, ফান্ডামেন্টাল রাইটস পড়া থেকে বলেছিলাম স্টেট কাকে বলে, এখন আর বলবো না ডেফিনেশন। আর একে গোপালন কেস ওই জন্য বলছিলাম, একটুখানি দেখো, নাহলে
পলিটি ক্লাস যদি সিকোয়েন্সে না দেখো না, ওই এবিসিডি এবিসিডি করে বেড়ালে মনে হবে স্যার ল্যাটিন ভাষায় কথা বলছে। ল্যাটিন ভাষায় কথা আমি বলছি না, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে জাজমেন্ট যখন আমরা দেখছি, এইবার আমরা দেখব স্টেটের তরফ থেকে কি কি আর্গু রাখা হয়। স্টেটের তরফ থেকে বলা হয়, লর্ড ম্যাডাম মানেকা গান্ধী যে আর্টিকেল 19 রাইট টু ফ্রিডম ভায়োলেট হওয়ার কথা বলছেন, তার যে আর্টিকেল 19 ক্ষুণ্ণ হয়েছে সেই কথা বলছেন, তার কারণটা একটু দেখা হোক। তো সেখানে বলা হয় 19 যে রাইট টু ফ্রিডম রয়েছে, আর্টিকেল 19 রাইট টু ফ্রিডমে ক্লজ 1 এতে কি লেখা আছে? সেখানে লেখা আছে রাইট টু ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। বিতে কি লেখা আছে? বিতে লেখা আছে রাইট টু অ্যাসেম্বল, সমবেত হওয়ার। সিতে কি লেখা আছে? সিতে লেখা আছে রাইট টু কোঅপারেটিভ সোসাইটি, রাইট টু অ্যাসেম্বল। এবার যদি জিতে দেখি সেখানে কি লেখা আছে? রাইট টু ট্রাভেল। এবং তারপরে কি লেখা আছে? তারপরে লেখা আছে যে রাইট টু প্র্যাকটিস প্রফেশন। প্রত্যেকটা ভারতের নাগরিক তার যে নিজস্ব স্বাধীনতা অনুযায়ী যে কোনো প্রফেশন, যে কোনো জীবিকা তারা গ্রহণ করতে পারে, পালন করতে পারে। বোঝা গেল? তাহলে এখানে ম্যাডাম মানেকা গান্ধী যেটা বলছে যে তার আর্টিকেল 19 ভায়োলেট হয়েছে, তাহলে আর্টিকেল 19-এ কোথায় লেখা আছে যে রাইট টু ট্রাভেল অ্যাব্রড? এখানে তো কোথাও রাইট টু ট্রাভেল অ্যাব্রড শব্দটা লেখা নেই। এখানে কি কি লেখা আছে? তোমার সমবেত হওয়ার স্বাধীনতা রয়েছে, তোমার বাক স্বাধীনতা রয়েছে, ভারতের যে কোনো স্থানে তোমার ঘুরে বেড়ানোর স্বাধীনতা রয়েছে, তোমার বিবেকের স্বাধীনতা অনুযায়ী, তোমার ইচ্ছা অনুযায়ী যে কোনো বিজনেস প্রফেশন তুমি করতে পারো। বোঝা গেল? কিন্তু এখানে রাইট টু ট্রাভেল অ্যাব্রড মানে ভারতের বাইরে যাওয়া, কেসটা কি? কেসটা কোন অ্যাক্টের সঙ্গে ডিল করছে? কেসটা ডিল করছে পাসপোর্ট অ্যাক্ট 1967। তো পাসপোর্ট অ্যাক্ট 1967 এর মূল বক্তব্য কি? পাসপোর্ট মানুষ কি জন্য নেয়? পাসপোর্ট মানুষ নেয় তার নিজের দেশ থেকে বিদেশে যেতে এবং বিদেশ থেকে তার নিজের দেশে ফিরে আসতে। তাহলে এখানে আর্টিকেল 19-এ কোথায় লেখা আছে রাইট টু অ্যাব্রড? রাইট টু অ্যাব্রড কোথাও লেখা নেই, এটাও তো ঠিক কথা। 2 নম্বর যুক্তি স্টেট দেয় যে আর্টিকেল 21 যেখানে বলা হচ্ছে যে লাইফকে ব্যাখ্যা করার ক্ষেত্রে ন্যাচারাল প্রিন্সিপালকে ফলো করতে হবে, কিন্তু এর প্রিভিয়াস কেস একে গোপালন কেসে সুপ্রিম কোর্ট কি বলেছিল? ওই জন্য বলছিলাম প্রিভিয়াস কেসটা দেখতে হবে। একে গোপালন কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে সুপ্রিম কোর্ট ক্যান ইন্টারপ্রেট অনলি স্টেট মেড ল, দ্যাট ইজ পার্লামেন্টারি ল। সংসদীয় আইন ছাড়া সুপ্রিম কোর্ট কোনো আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে না। এবং সেই যে ব্যাখ্যা, যে জুডিশিয়াল রিভিউ, সেই জুডিশিয়াল রিভিউ করবে অনলি কনস্টিটিউশনাল লয়ের, এবং কিভাবে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ফলো করা হয়েছে কিনা সেটা দেখে। বোঝা গেল? এক্ষেত্রে কিন্তু ডিউ প্রসেস অফ ল ফলো করা হবে না। তাহলে একে গোপালন কেসে সুপ্রিম কোর্ট এই রায় দেয়, স্টেট বলে। তাহলে সেক্ষেত্রে তো সুপ্রিম কোর্ট পুরো ক্লিয়ার করে দিয়েছিল আগের কেসে যে সুপ্রিম কোর্ট যখন এই ধরনের কেসে আর্টিকেল 21-কে ব্যাখ্যা করবে তখন তারা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে ফলো করবে না। তাহলে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে যদি ফলো না করা হয় তাহলে অডি অল্টারাম পার্টামের কোনো ব্যাপার নেই যে তোমার বক্তব্য শুনতে হবে, আর মানে আত্মপক্ষ সমর্থনের যে অধিকার সেটা দেওয়ার দরকার নেই। এবং সর্বোপরি যেটা বড় কথা, একে গোপালন কেসে সুপ্রিম কোর্ট বলে যে সুপ্রিম কোর্ট যখন আর্টিকেল 21-কে ব্যাখ্যা করবে তখন শুধুমাত্র পার্লামেন্টারি লয়ের দৃষ্টিকোণ থেকে জিনিসটাকে ব্যাখ্যা করবে। বোঝা গেল? তো একে গোপালন কেসে সুপ্রিম কোর্ট আর্টিকেল 21-এ যে লাইফ এবং পার্সোনাল লিবার্টি যে ওয়ার্ড দুটো লেখা আছে সেই ওয়ার্ড দুটোকে কিন্তু খুব ব্যাখ্যা করার ক্ষেত্রে ন্যারো ওপিনিয়ন নিয়েছিল। এবং এই যখন 1978-এ যখন মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস ফাইল হয় তখন সেই সুপ্রিম কোর্ট সেই আর্টিকেল 21, কারণ একে গোপালন কেসে আর্টিকেল 21-এ আর পরবর্তীকালে আর্টিকেল 21-এর মধ্যে কোনো পার্থক্য ছিল না, একই আর্টিকেল ছিল, কিন্তু সেম আর্টিকেলকে যখন পরবর্তীকালে সুপ্রিম কোর্ট ইন্টারপ্রেট করার
স্কোপ পায়, তখন সুপ্রিম কোর্ট কি করে, তখন সুপ্রিম কোর্ট কিন্তু ব্রড ওপিনিয়ন নেয়। বোঝা গেল? আর্টিকেল 21-এ যে লাইফ এবং পার্সোনাল লিবার্টির কথা বলা রয়েছে, সেটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু বড় দৃষ্টিভঙ্গি, ব্যাপক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, ছোট অর্থে কিন্তু লাইফকে দেখে না। বোঝা গেল? তো এক্ষেত্রে কি দেখছি, এক্ষেত্রে দেখছি তাহলে স্টেটের যুক্তি ঠিক। স্টেট কি বলছে? স্টেট বলছে যে যেহেতু একে গোপালন কেসে সুপ্রিম কোর্ট ক্লিয়ার করেছিল যে আর্টিকেল 21-কে যখন ভবিষ্যতে ইন্টারপ্রেট করবে সুপ্রিম কোর্ট, তখন কি করবে না, তখন ন্যাচারাল জাস্টিসের যে প্রিন্সিপাল রয়েছে সেই ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপালকে ফলো করবে না, সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফলো করবে কনস্টিটিউশনাল ল বা স্টেট মেড লকে। এটাও ঠিক। তাহলে এখন কি মনে হচ্ছে যে ম্যাডাম মানেকা গান্ধী তিনি কি বলছিলেন না, তিনি বলছিলেন প্রথমত তার পাসপোর্ট রিভোক করার জন্য নোটিশ এলো, তাকে 7 দিন টাইম দেওয়া হলো, তাকে কোনো রিজনেবল কারণ দেখানো হলো না যে কি কারণে তোমার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হবে, এবং তার যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে যে কেন তার পাসপোর্ট বাজেয়াপ্ত করা যাবে না, সেই বক্তব্য পাসপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া শুনতে রাজি ছিল না। অতএব এক্ষেত্রে তার যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস রয়েছে, সেই প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে কি করা হয়েছে, ভায়োলেট করা হয়েছে। 2 নম্বর হচ্ছে তার যে আর্টিকেল 19 রয়েছে ফ্রিডম স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, সেটাকে ভায়োলেট করা হয়েছে। তার যে ট্রাভেলের অধিকার রয়েছে সেটাকে ভায়োলেট করা হয়েছে। এবং আর্টিকেল 21-এ তার লাইফ এবং লিবার্টি এবং প্রসিডিওর এস্টাবলিশ বাই লকে ভায়োলেট, অ্যাব্রিজ, কন্ট্রাভিন্স করা হয়েছে। সেই জন্য মানেকা গান্ধীর যুক্তি ছিল যে মাই লর্ড, এই যে অ্যাক্ট রয়েছে পাসপোর্ট অ্যাক্ট 1967, এই পাসপোর্ট গোটা অ্যাক্টটাই হচ্ছে আরবিটারি অ্যাক্ট। এই অ্যাক্টটা একটা অ্যাম্বিগুয়াস ল। এই আরবিটারি অ্যাক্টটাকে ইমিডিয়েট কি করা উচিত, ইমিডিয়েট নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করা উচিত এবং এটাকে স্টাক ডাউন করা উচিত। বোঝা গেল? তো আমি তোমাদের যে এত কথা বলছি, যে কেন বলছি, কারণ ম্যাডাম মানেকা গান্ধীর থট প্রসেসটা বোঝার চেষ্টা করো, যে তার মস্তিষ্কে কি চলছিল, তিনি সুপ্রিম কোর্টকে কি বোঝাতে চাইছিলেন। বোঝা গেল? আর স্টেটের দিক থেকে যেটা বললাম, স্টেট কি বলতে চাইছে যে আর্টিকেল 19-এ তো কোথাও লেখা নেই, আর্টিকেল 19 ক্লজ 1 A B C D তে তো কোথাও লেখা নেই যে রাইট টু ট্রাভেল অ্যাব্রড। পাসপোর্ট তোমার কি জন্য দরকার? পাসপোর্ট তোমার দরকার দেশের বাইরে যাওয়ার জন্য। তো দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট দিতে হবে, এটা ফান্ডামেন্টাল রাইটসে কোথায় লেখা আছে? স্টেট বলছে। কনস্টিটিউশন পড়াতে গিয়ে আমি সবসময় কি বলি, কনস্টিটিউশন পড়াতে গিয়ে আমি সবসময় বলি যে কনস্টিটিউশন রিটেন, ক্লিয়ারলি রিটেন অ্যান্ড লিভিং ব্রিদিং ডকুমেন্টস। বোঝা গেল? তো সংবিধান যখন ক্লিয়ারলি রিটেন, তো সেহেতু সেখানে আর্টিকেল 19-এ কোথায় লেখা আছে যে রাইট টু অ্যাব্রড, তোমাকে দেশের বাইরে যাওয়ার অধিকার দিতে হবে। তাহলে রাইট টু অ্যাব্রড যখন লেখা নেই, তখন স্টেট কেন অডি অল্টারাম প্যাটার্নকে ফলো করতে যাবে? অডি অল্টারাম প্যাটার্ন কেন ফলো করতে যাবে? সেখানে তো লেখাই নেই যে রাইট টু অ্যাব্রড দিতে হবে, সেখানে লেখা আছে রাইট টু ট্রাভেল থ্রু আউট দ্য ইন্ডিয়া। বোঝা গেল? থ্রু আউট টেরিটরি ইন ইন্ডিয়া, তুমি ইন্ডিয়ার যে টেরিটরি রয়েছে তার মধ্যে ঘোরাফেরা করতে পারো। রাইট টু ট্রাভেল অ্যাব্রড কোথায় লেখা আছে? রাইট টু ট্রাভেল রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কোথায় লেখা আছে? লেখা নেই তো। তাহলে এখানে আর্টিকেল 19 ভায়োলেট হচ্ছে না, কোর্টের তরফ থেকে বলা হয়। আর আর্টিকেল 21-এর যে ভায়োলেশনের কথা ম্যাডাম গান্ধী বলছিলেন, সেই আর্টিকেল 21-এর ক্ষেত্রে স্টেট যুক্তি দেয় যে একে গোপালন কেসে এর আগে অনারেবল সুপ্রিম কোর্ট যখন আর্টিকেল 21-কে কি করেছে, আর্টিকেল 21-কে যখন ইন্টারপ্রেট করেছে, তখন কি বলেছে যে আর্টিকেল 21-কে ব্যাখ্যা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ন্যাচারাল জাস্টিস অফ লকে ফলো করবে না, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ফলো করবে না। সুপ্রিম কোর্ট ফলো করবে অনলি পার্লামেন্টারি ল অ্যান্ড কনস্টিটিউশনাল ল। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে শুনে মনে হচ্ছে যে ম্যাডাম মানেকা গান্ধীর যে যুক্তি, যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21, এগুলোকে একসাথে দেখা উচিত, সেটা দেখা হচ্ছে না এবং তার যুক্তি কোনোটাই গ্রাহ্য হচ্ছে না। এইবার আমরা দেখব আমাদের যে অনারেবল সুপ্রিম কোর্ট রয়েছে, আমি বারবার বলি আমাদের যে লার্জ হার্টের জুডিশিয়ারি রয়েছে, তার কি বুদ্ধিমত্তা দেখো, সেই যে ইন্টেলেকচুয়াল পাওয়ার তাদের চিন্তা ভাবনার, সেখান থেকে একটা হিউজ জাজমেন্ট ক্রিয়েট হয়। কেন বললাম যে ম্যাডাম মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা ল্যান্ডমার্ক কেস। কেন ল্যান্ডমার্ক কেস? কারণ একে গোপালন কেসে জাজমেন্ট আসার পর আর্টিকেল 21 এবং আর্টিকেল 21-এ যে শব্দ 3টে আছে, লাইফ,
পার্সোনাল লিবার্টি এবং প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, সেটাকে খুব ন্যারো ইন্টারপ্রিটেশন করা হয়, বোঝা গেল? সেটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে শুধুমাত্র কনস্টিটিউশনাল লকে ফলো করা হয়। কিন্তু যখন মানেকা গান্ধী কেসের জাজমেন্ট আসে, কেসটা ডিসাইড হয় 1978-এ, যখন 1978-এ জাজমেন্ট আসে, তখন দেখা যায় সুপ্রিম কোর্ট কি বলে, তখন সুপ্রিম কোর্ট জাজমেন্টে বলে যে আর্টিকেল 21-কে ব্যাখ্যা করার ক্ষেত্রে ন্যারো ইন্টারপ্রিটেশন নিলে হবে না। বোঝা গেল কি বললাম? আর্টিকেল 21-কে অনেক ব্রড অর্থে দেখতে হবে। কেন দেখতে হবে? দেখো জাজমেন্টের দিকে খেয়াল করো। জাজমেন্ট বলছে, to the extent to which section 10 clause 3 subclause C of the Passport Act 1967 authorized the passport authority to impound a passport in the interest of general public। আমি কি বললাম? যে ম্যাডাম মানেকা গান্ধীর যে পাসপোর্টকে ইম্পাউন্ড করা হয় সেটা কিসে করা হয়? ইন পাবলিক ইন্টারেস্টে। বোঝা গেল? এবং সুপ্রিম কোর্ট কি বলে? সুপ্রিম কোর্ট বলে ইট ইজ ভায়োলেটিভ অফ আর্টিকেল 14। তোমরা যেটা স্ক্রিনে দেখছো সেটা এখন সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখছো, আমি নিজে নিজে বলছি না। সুপ্রিম কোর্ট বলে যে পাসপোর্ট অ্যাক্টের 1967-এর পাসপোর্ট অ্যাক্টের সেকশন 10 ক্লজ 3 যে সাবক্লজ সি রয়েছে, সেখানে যে পাসপোর্ট অথরিটি মানেকা গান্ধীর যে পাসপোর্টকে রিভোক করছে, ইম্পাউন্ড করছে, বাজেয়াপ্ত করছে, সেক্ষেত্রে কি করা হচ্ছে? সেক্ষেত্রে বলা হচ্ছে ইন জেনারেল পাবলিক ইন্টারেস্ট। তো ইন জেনারেল পাবলিক ইন্টারেস্ট বলে তুমি পাসপোর্ট বাজেয়াপ্ত করতে পারো না। কেন পারো না? কারণ ইট ইজ ভায়োলেটিভ অফ আর্টিকেল 14। কেন ভায়োলেটিভ অফ আর্টিকেল 14? ভালো করে খেয়াল করো। আর্টিকেল 21-এ কি লেখা আছে? আর্টিকেল 21-এ লেখা আছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড উইথ আ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। কোনো ব্যক্তির জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। কেন করা যাবে না? করা যাবে। কখন করা যাবে? তার জন্য আইনে যে বিধি দেওয়া রয়েছে সেই বিধিকে ফলো করে হস্তক্ষেপ করতে হবে। তুমি সেই বিধিকে ফলো না করে, অর্থাৎ লকে ফলো না করে আরবিট্রারিলি তুমি সিটিজেনের জীবনে তার যে লাইফ রয়েছে, পার্সোনাল লিবার্টি রয়েছে, সেই পার্সোনাল লাইফ এবং লিবার্টির সঙ্গে তুমি আরবিট্রারি কোনো বিহেভ করতে পারো না। বোঝা গেল? সেক্ষেত্রে তোমাকে প্রসিডিওর তৈরি করতে হবে। আর আর্টিকেল 1967-এর যে পাসপোর্ট অ্যাক্ট ছিল, সেই পাসপোর্ট অ্যাক্টে যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ছিল, সেই প্রসিডিওর এস্টাবলিশড বাই ল কি ছিল? সেটা ক্লিয়ারলি রিটেন ছিল না, ডিফাইন্ড ছিল না। বোঝা গেল? তো যেহেতু ডিফাইন্ড ছিল না, সেক্ষেত্রে আর্টিকেল 21 এক্ষেত্রে ভায়োলেট হচ্ছে, এবং তার সঙ্গে আর্টিকেল 14 ভায়োলেট হচ্ছে। কি করে ভায়োলেট হচ্ছে? আর্টিকেল 14-এ কি বলা হচ্ছে? রাইট টু ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। তো রাষ্ট্র যখন আইন তৈরি করে কোনো ইন্ডিভিজুয়ালের জন্য, তখন সেটা কি হয়? ইকুয়ালি সকলের জন্য অ্যাপ্লিকেবল হয়, হয়তো নাকি? কারণ আমাদের দেশে কি রয়েছে? রাইট টু ইকুয়ালিটি রয়েছে, ইকুয়াল প্রোটেকশন অফ ল রয়েছে। তাহলে যেহেতু রাইট টু ইকুয়ালিটি এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল রয়েছে, তাই স্টেট যদি মনে করে কোনো ব্যক্তির, ভালো করে শোনো কি বলছি, যেহেতু আমাদের রাইট টু ইকুয়ালিটি এবং ইকুয়াল প্রোটেকশন অফ রাইট রয়েছে, সেহেতু স্টেট যদি মনে করে কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কোনো ল তৈরি করবে, সেক্ষেত্রে লকে কি করতে হবে? প্রসিডিওর এস্টাবলিশড বাই ল কে কিন্তু ফলো করতে হবে, আইনে বিধি তৈরি করতে হবে। তুমি কোনো আইন তৈরি না করে, উইদাউট এ ল স্টেট ক্যান নট বিহেভ উইথ এনি সিটিজেন লাইক আরবিট্রারিলি। বোঝা গেল? আরবিট্রারিলি তুমি কোনো সিটিজেনের সঙ্গে বিহেভ করতে পারো না যতক্ষণ না পর্যন্ত তুমি আইন তৈরি করছো এবং সেই আইনে প্রসিডিওর এস্টাবলিশড বাই লকে তুমি ফলো করছো। এবার সুপ্রিম কোর্ট কি বলে? যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল তৈরি করার ক্ষেত্রে স্টেটকে খেয়াল রাখতে হবে সেটা যেন প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে। ভালো করে বোঝার চেষ্টা করো, পুরো কেস 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। একে গোপালন কেসে যেখানে সুপ্রিম কোর্ট বলছিল যে যখন আর্টিকেল 21-কে আমরা দেখব, তখন আর্টিকেল 21-কে আমরা সেপারেটলি দেখব, সেটাকে আর্টিকেল 14-এর সঙ্গে এবং আর্টিকেল 19-এর সঙ্গে আমরা সাইলস ভাবে দেখব না, একটা কম্পার্টমেন্ট হিসাবে দেখব না। বোঝা গেল? সেটাকে আমরা কি হিসাবে দেখব? সেটাকে আমরা দেখব সেপারেটলি দেখব। আর্টিকেল 14 কে আলাদাভাবে দেখব, 19 কে আলাদাভাবে ইন্টারপ্রেট করব, আর্টিকেল 21 কে আলাদাভাবে ইন্টারপ্রেট করব। এবং ইন্টারপ্রেট করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সবসময় ফলো করবে কি? সুপ্রিম কোর্ট ফলো করবে কনস্টিটিউশনাল ল বা পার্লামেন্টারি ল বা স্টেটমেন্ট ল। এক্ষেত্রে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস বা ন্যাচারাল লকে কিন্তু ফলো করা হবে না।
1978-এ সেই সুপ্রিম কোর্ট যখন রায় দেয়, আমি বারবার কি বলি, কনস্টিটিউশন ইজ এ লিভিং অ্যান্ড ব্রিদিং ডকুমেন্ট মাই ফ্রেন্ড। কনস্টিটিউশন কথা বলে, তো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সংবিধান পরিবর্তনশীল হয়, অর্থাৎ সংবিধানকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে, যুগের সঙ্গে তাল মিলিয়ে ইন্টারপ্রেট করার দরকার পড়ে। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যুগের দাবিকে সামনে রেখে নতুনভাবে সংবিধানকে ব্যাখ্যা করার দরকার পড়ে। আর সেটাই ঘটেছিল 1978-এ ম্যাডাম মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে ল্যান্ডমার্ক কেস কেন বললাম, কারণ জুডিশিয়াল প্রসিডিং এর ক্ষেত্রে একটা ব্যাপক একটা নতুন পথের সৃষ্টি হয়। বোঝা গেল? এতদিন একদিকে জুডিশিয়াল ইন্টারপ্রেট করছিল আর্টিকেল 21-কে, নতুন করে আর্টিকেল 21-কে ইন্টারপ্রেট করা শুরু করে এই ম্যাডাম মানেকা গান্ধী কেসে। সেখানে কি বলা হয়, এখানে যে লাইফ শব্দটা রয়েছে, সেই লাইফ শব্দটা হচ্ছে ইনক্লুড রাইট টু ট্রাভেল অ্যাব্রড। বোঝা গেল? আমার যে জীবন রয়েছে, সেই যে স্বাধীনতা রয়েছে, আর্টিকেল 21-এ ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 21 হচ্ছে কি বেড রক অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে আর্টিকেল 21-এ আমার যে লাইফের রাইট রয়েছে, আমার যে লিবার্টি রয়েছে, স্বাধীনতা রয়েছে, সেটা ইনক্লুড রাইট টু ট্রাভেল অ্যাব্রড। আমার বিদেশে যাওয়ার, বিদেশ থেকে আমার দেশে ফিরে আসার আমার অধিকার রয়েছে, সেটা আমার লাইফের মধ্যে পড়ছে। বোঝা গেল? এবং আমার যে অডি অল্টারাম পাটাম রয়েছে, সেই অডি অল্টারাম পাটানকেও কিন্তু সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে যে হ্যাঁ, তোমাকে এই যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, সেই প্রসিডিওর এস্টাবলিশড বাই ল তুমি যখন তৈরি করবে ডিয়ার স্টেট, তখন তুমি মাস্ট ফলো করবে ন্যাচারাল জাস্টিস অফ প্রিন্সিপাল। বোঝা গেল? তোমাকে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ফলো করতে হবে। কেন ফলো করতে হবে? কারণ যাতে কোনো মতেই কোনো সিটিজেনের যে লাইফ রয়েছে, সেই লাইফ বা লিবার্টি যেন কোনো রূপে ভায়োলেট, অ্যাব্রিজ, কন্ট্রাভিন্স না হয়। খেয়াল করে দেখো, তুমি এতক্ষণ পর্যন্ত তোমরা পড়ছিলে মানেকা গান্ধী কেস, সেখানে দেখলে মানেকা গান্ধীর তরফ থেকে কি কি যুক্তি ছিল, স্টেটের তরফ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কি কি যুক্তি ছিল, এবং আলটিমেটলি দ্য কাস্টোডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আওয়ার অনারেবল লার্জ হার্টেড যে জুডিশিয়ারি, অনারেবল সুপ্রিম কোর্ট কেসটাকে যখন ডিসাইড করে, তখন ডিসাইড করার ক্ষেত্রে কি কি বলে না, ডিসাইড করার ক্ষেত্রে বলে যে আর্টিকেল 21-এ যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল রয়েছে, সেই প্রসিডিওর এস্টাবলিশড বাই ল স্টেট যখন তৈরি করবে, তখন প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের সঙ্গে তৈরি করতে হবে। এক, দ্বিতীয়ত আর্টিকেল 14, আর্টিকেল 19 এবং আর্টিকেল 21-কে একসঙ্গে দেখতে হবে। কেন একসঙ্গে দেখতে হবে? কারণ ফাউন্ডিং ফাদার্সদের যে ভিশন ছিল, যে সংবিধান যখন তৈরি হয়, তখন কনস্টিটিউশন মেকার যারা ছিলেন, তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল ভারতের প্রত্যেকটা স্তরে, মানব জীবনের প্রত্যেকটা স্তরে, অর্থাৎ পলিটিক্যাল লাইফে, সোশ্যাল লাইফে, ইকোনমিক্যাল লাইফে কি এনশিওর করা? জাস্টিস এনশিওর করা। আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি করতে গিয়ে দেখেছি যে সংবিধানের মূল উদ্দেশ্য কি, ডিয়ার স্টেটকে কি ডাইরেকশন দেওয়া আছে? ডিয়ার স্টেটকে ডাইরেকশন দেওয়া আছে যে তুমি একটা ওয়েলফেয়ার স্টেট হবে। বোঝা গেল? তুমি সিটিজেন, সোশ্যাল, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল জাস্টিসকে কি করবে? এনশিওর করবে। তুমি স্টেটের মধ্যে ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, লিবার্টির কনসেপ্টকে নিয়ে যাবে। এটা ডাইরেকশন দেওয়া আছে স্টেটকে। তাহলে কনস্টিটিউশনের যে মূল স্পিরিট, কনস্টিটিউশনের যে মূল বক্তব্য, যে মূল আত্মা, সেই আত্মার বাইরে বেরিয়ে গিয়ে তো স্টেট কোনো ল বা কোনো প্রসিডিওর এস্টাবলিশড বাই ল তৈরি করতে পারে না। তাহলে স্টেট যখন প্রসিডিওর এস্টাবলিশড বাই ল তৈরি করবে, তখন স্টেটকে ফলো রাখতে হবে যে কনস্টিটিউশন মেকারস যারা ছিলেন, যারা ফিউচার ইন্ডিয়াকে কল্পনা করেছিলেন 1947-এ দাঁড়িয়ে, তাদের ভিশন কি ছিল? তাদের ভিশন ছিল সমাজে ইকুয়ালিটি দেওয়া, লিবার্টি দেওয়া, সমাজে জাস্টিস দেওয়া। বোঝা গেল? তাহলে সেই ইকুয়ালিটি, লিবার্টি, জাস্টিসকে এনশিওর করতে হবে। এইবার সেটাকে এনশিওর করে তুমি প্রসিডিওর এস্টাবলিশ তুমি বাই ল ফলো করে তুমি কোনো সিটিজেনের লিবার্টি এবং পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করতে পারো। কিন্তু যতক্ষণ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল তৈরি হচ্ছে না, ততক্ষণ তুমি হস্তক্ষেপ পারবে না। আর পাসপোর্ট অ্যাক্ট 1967-এ কোনো ক্লিয়ারলি প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ছিল না। সেক্ষেত্রে কি বলা হয়? শুধুমাত্র ইন পাবলিক ইন্টারেস্টে আপনার পাসপোর্ট রিভোক করা হবে। বোঝা গেল? সেক্ষেত্রে অডি অল্টারাম পাটার্ন ফলো করা হয়নি, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ফলো করা হয়নি। এবং সর্বোপরি সুপ্রিম কোর্ট বলে যে আর্টিকেল 21-এ যে লাইফ রয়েছে, সেই লাইফের মধ্যে আমাদের রাইট রয়েছে, রাইট টু ট্রাভেল অ্যাব্রড, রাইট টু ট্রাভেল রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমাদের অধিকার রয়েছে জীবনের মধ্যে ভারতের বাইরে যাওয়ার এবং ভারতের বাইরের দেশ থেকে নিজের দেশে ঘুরে আসার। সেক্ষেত্রে স্টেট কোনো আরবিট্রারিলি বিহেভিয়ার করতে পারে না।
স্টেট ততক্ষণ পর্যন্ত কোনো আরবিটারি বিহেভিয়ার করতে পারে না যতক্ষণ না পর্যন্ত স্টেট কোনো ল তৈরি করে। বোঝা গেল? তাহলে আজকে যখন আমরা ম্যাডাম মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস দেখলাম, তখন কেন ম্যাডাম মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসকে আমরা ল্যান্ডমার্ক জাজমেন্ট বলি? বোঝা গেল? একে গোপালন কেসের পরে সংবিধানকে যে ইন্টারপ্রেট করা, সেই সংবিধানকে ইন্টারপ্রেট করা, ব্যাখ্যা করার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেল কোথায়? ম্যাডাম মানেকা গান্ধী কেসে। সেখানে বলা হয় যে আর্টিকেল 14, 19 এবং 21কে সেপারেট ভাবে দেখা হবে, কিন্তু এই কেসে কি বলা হয় যে ফাউন্ডিং ফাদার্স যখন ফান্ডামেন্টাল রাইটস তৈরি করেন তখন তো একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছিলেন, তাদের তো একটা ভিশন ছিল। ওই জন্য তো আর্টিকেল 14 to 18 কি দেওয়া হয়েছে? রাইট টু ইকুয়ালিটি। আর্টিকেল 19-এ কি দেওয়া হয়েছে? 19-এ দেওয়া হয়েছে রাইট টু ফ্রিডম। আর্টিকেল 20-তে এবং 21-এ কি দেওয়া হয়েছে? রাইট টু এগেইনস্ট প্রোটেকশন অ্যান্ড রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি। তো এই যে সাইলোস ভাবে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো রয়েছে, একটা কম্পার্টমেন্ট ভাবে রয়েছে, এই কম্পার্টমেন্টলি দেওয়ার কারণ কি ছিল? ফাউন্ডিং ফাদার্সদের একটা ভিশন ছিল। তো ভিশন কি ছিল? যে মানুষকে জাস্টিস দেওয়া, ইকুয়ালিটি দেওয়া, লিবার্টি দেওয়া। তো তুমি উইদাউট ফলো প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, ডিয়ার স্টেট, তুমি কিন্তু কোনো লয়ের প্রসিডিওর বানাতে পারবে না। বোঝা গেল? তোমাকে প্রসিডিওর মেনটেন করতে গেলে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে ফলো করতে হবে। তাহলে ম্যাডাম মানেকা গান্ধী কেস যখন আমরা দেখলাম, তাহলে আজকে কতগুলো এমসিকিউ এখান থেকে হলো যে সুপ্রিম কোর্ট হচ্ছে কি? সুপ্রিম কোর্ট হচ্ছে কাস্টোডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে কেন ম্যাডাম মানেকা গান্ধী কেসকে ল্যান্ডমার্ক জাজমেন্ট বলা হয়? বোঝা গেল? আজকের ক্লাসটা বোঝা গেল যে কেন মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসকে ল্যান্ডমার্ক জাজমেন্ট বলা হয়। কারণ এই জাজমেন্টটা আসার পরে, মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া জাজমেন্ট আসার পরে সুপ্রিম কোর্টের যে জুডিশিয়াল রিভিউ, সেই জুডিশিয়াল রিভিউর যে বিষয়টা রয়েছে, এতদিন সুপ্রিম কোর্ট কি ফলো করছিল? সুপ্রিম কোর্ট ফলো করছিল প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। কিন্তু এবার এখনো পর্যন্ত সংবিধানে লেখা আছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। সুপ্রিম কোর্ট প্রসিডিওর এস্টাবলিশড বাই লই ফলো করে, কিন্তু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ফলো করার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট ফলো করে সাবস্টেন্টিভ ডিউ প্রসেস অফ ল। বোঝা গেল? সাম প্রসেস অফ ডিউ প্রসেস অফ লও কিন্তু সুপ্রিম কোর্ট ফলো করে। কেন? কারণ যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, সেই প্রসিডিওর এস্টাবলিশড বাই ল যখন স্টেট তৈরি করবে, তখন স্টেটকে ফলো রাখতে হবে কি? যে সেটা যেন প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের অপোজিট না হয়। বোঝা গেল? ফলে এক্ষেত্রে কোথাও না কোথাও দিক দিয়ে দেখতে গেলে আমরা বুঝতে পারছি যে সুপ্রিম কোর্ট কিন্তু ডিউ প্রসেস অফ ল বা আইনের বৈধতা বিচারও কিন্তু এখন করে থাকে। অর্থাৎ জুডিশিয়াল রিভিউর ক্ষেত্রে একটা নব দিগন্তের উন্মোচন হয় 1978 সালের পরে। এই জাজমেন্টটা আসার পরে কি হয়? সুপ্রিম কোর্ট ডিউ প্রসেস অফ ল এবং অ্যাজ ওয়েল অ্যাজ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল দুটো পদ্ধতিই কিন্তু ফলো করে, বোথ প্রসিডিওর ফলো করে টু ইন্টারপ্রেট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ক্লিয়ার মাই ফ্রেন্ড? পিকচার গেটিং ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? মানেকা গান্ধী কেস বা যে সমস্ত হিউজ জাজমেন্ট রয়েছে, এগুলোকে পড়তে গেলে একটুখানি ধৈর্য ধরে পড়তে হবে, বিষয় ক্লাসগুলোকে সিকোয়েন্সে দেখতে হবে। কারণ একে গোপালন কেস ডিল করছিল কি নিয়ে? একে গোপালন কেস ডিল করছিল প্রিভেন্টিভ ডিটেনশন লয়ের সঙ্গে, তাই তো? কারণ ডিটেনশন হয় টু টাইপস, একটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন, একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। যারা একে গোপালন কেস দেখোনি, তারা ক্লাসটা কমপ্লিট করার পর এই চ্যানেলে আমার একে গোপালন কেসের ভিডিও পড়ে আছে, তোমরা দেখে নিও। কিন্তু যখন আমরা মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস দেখি, তখন দেখি সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউর ক্ষেত্রে নতুন দিক খুলে যায়। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এবং ডিউ প্রসেস অফ ল দুটো পদ্ধতি কিন্তু ফলো করতে শুরু করে। এবং বলা হয় কি? প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ফলো করার ক্ষেত্রে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে ফলো করতে হবে। অর্থাৎ আর্টিকেল 21কে ইন্টারপ্রেট করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা ব্রড ওপেন একটা অ্যাপ্রোচ গ্রহণ করে। বোঝা গেল? ব্যাপক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে যে লাইফ মানে শুধু কোনো রকমের শ্বাস নিয়ে বেঁচে থাকাই জীবন নয়। বোঝা গেল? লাইফের একটা ব্রড মিনিং রয়েছে। সেই জন্য আর্টিকেল 21কে কি বলা হয়? দ্য বেড রক অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে আর্টিকেল 21 এর সঙ্গে ম্যাডাম মানেকা গান্ধী কেসের কি সম্পর্ক ছিল? আর্টিকেল 19 এর সঙ্গে ম্যাডাম মানেকা গান্ধী কেসের কি সম্পর্ক ছিল? আর্টিকেল 14 কিভাবে ভায়োলেট হচ্ছিল ম্যাডাম মানেকা গান্ধী কেসে? তার যে পাসপোর্ট রয়েছে সেটা রিভোক করার মধ্যে দিয়ে। ক্লিয়ার হলো বিষয়টা? এইভাবে কনস্টিটিউশন পড়তে হয়। বোঝা গেল? শুধুমাত্র লক্ষ্মীকান্ত খুলে মেমোরাইজ করলে হবে না। গ্রেট অথর, অনেক অথরের বই রয়েছে, বই পড়ো।
কিন্তু বই পড়ার সঙ্গে সঙ্গে সাবজেক্টের সঙ্গে বেসিক কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলো। বোঝা গেল? কনস্টিটিউশনকে কিভাবে পড়তে হয় সেটা দেখো। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এ বিষয়ের কোনো সমস্যা নেই? তো নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। গড ব্লেস ইউ। আর কি বলবো, পড়তে থাকো। বোঝা গেল? দেখো, কেসে দুটো জিনিস হয়। একটা হচ্ছে কেসে দুটো পার্টি থাকে, এক পার্টি জেতে এক পার্টি হারে, গেমের মতো। কিন্তু জেতা হারাটা বড় কথা নয়। এই কেসটা যদি আর 5টা ন্যাচারাল কেসের মতো হতো সেক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না। কিন্তু এই কেসটার পরে কি হয়, এই কেসটার পরে আর্টিকেল 21-কে ইন্টারপ্রেট করার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। এই কেসে জাজমেন্ট আসার পরে, বোঝা গেল, জুডিশিয়াল রিভিউর যে পাথ ছিল, জুডিশিয়াল রিভিউর যে পথ, সেই পথে একটা বড় একটা রাস্তা খুলে যায়। কারণ কি? কারণ এতদিন সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউর ক্ষেত্রে কি করতো? সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউর ক্ষেত্রে শুধুমাত্র ফলো করতো প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। কিন্তু আফটার দ্য মানেকা গান্ধী কেস, সুপ্রিম কোর্ট ফলো করে কি? ডিউ প্রসেস অফ ল এবং প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। লেখা আছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, কিন্তু যখন সংবিধানকে ইন্টারপ্রেট করা হয়, যখন প্রসিডিওর এস্টাবলিশড বাই লকে যখন সঠিকভাবে ইন্টারপ্রেট করা হয়, তখন দেখা হয় যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল যেটা ডিআর পার্লামেন্ট তৈরি করেছে, সেটা তৈরি করার ক্ষেত্রে পার্লামেন্ট প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে ফলো করেছে। তো বোঝা গেল কি বললাম? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং ভিডিওটিকে শেয়ার করো। তোমার মতো ছোট ছোট ভাই বোন যারা সামনের বছর WBCS পরীক্ষা দেবে তাদের যেন কাজে লাগে। আর একটা কথা আবার বলি, সেল প্যাড বলতে পারো, সেল প্যাড নয়, সিভিল সার্ভিস এক্সামিনেশনের প্যাটার্ন দিনকে দিন ইনক্রিজ হচ্ছে। যদি মনে করো যে তোমার স্ট্রাকচার প্রিপারেশন দরকার, সেক্ষেত্রে টার্গেট WBCS 2023 আমার যে ব্যাচ রয়েছে, সেই ব্যাচে ভেরি ইকোনমিক্যাল প্রাইসে তোমরা এনরোল করতে পারো। তোমরা টেলিগ্রামে সার্চ করবে সিভিল সার্ভিস উইথ সোমেন স্যার। সেখানে তোমাদের দুটো বেনিফিট পাবে। 1 নম্বর বেনিফিট, তোমরা সমস্ত ক্লাসের PDF এবং ফিউচার ক্লাসের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে পাবে। কোশ্চেন পত্র, মক টেস্টের যাবতীয় যা কিছু আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করি। এবং সেখানে কি পাবে, আরেকটা পাবে হচ্ছে আমার যে পেড ব্যাচ রয়েছে টার্গেট WBCS 2023, যে ব্যাচ অলরেডি শুরু হয়েছে। শুধু প্রিয়াম্বেলটা এখন সেখানে টাচ করেছি। তো সেক্ষেত্রে তোমরা সেখানে এনরোল করতে পারো। আমি টেলিগ্রামে ফার্দার ইনস্ট্রাকশন দিয়ে দেবো যে কিভাবে তোমরা এনরোল করবে টার্গেট WBCS 2023 ব্যাচে। বোঝা গেল? আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হবে। মাই অল বিলভ স্টুডেন্ট অ্যান্ড ফিউচার অফিসার্স, গড ব্লেস ইউ অ্যান্ড থ্যাংক ইউ।